শান্তিপুর গ্রামে কাশিম, তার বউ কমলা ও তাদের একটিমাত্র ছেলে কনক বাস করত। শান্তিপুর গ্রামের বাজারে কলা বিক্রি করে কাশিম তার সংসার চালাতো। মা, বাবা, আমি একটু নানাদের বাড়িতে বেড়াতে যাব। অনেকদিন হয়েছে নানাদের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না। না না বাবা, এখন কোথাও যেতে হবে না। কয়েকদিন যাক, তারপর আমরা সবাই মিলে একসাথে যাব। আহা, যাক না, অনেক দিন হলো বাবা মার কোনো খবর পায় না। আমাদের যেতে যেতে কত দেরি হবে কে জানে। ও গিয়ে ঘুরে আসুক, তারপর না হয় আমরা যাব। এরপর কনক তার নানা বাড়িতে চলে যায়। কাশেম ভাই, বাড়িতে আছো? এত সকাল সকাল কে ডাকতে আসলো? যাই দেখে আসি। কি হয়েছে গো ভাই? সকাল সকাল কি মনে করে? আমার জমিতে কিছু কলা বিক্রি করার মতন হয়েছে, কলাগুলো দেখে যেও। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে আসছি। তুমি ঘন্টা দুয়েক পরে জমিতে থেকো। ঠিক আছে কাশেম ভাই, তাড়াতাড়ি এসো, আমি সময় মতন জমিতে চলে যাব। গিন্নি, ওই গো গিন্নি, চারটে খেতে দেবে নাকি বাসি পেটে মাঠে চলে যেতে হবে? একটু সবুর করো, এই তো খাবার হয়ে গেল প্রায়। তাড়াতাড়ি করো, যেতে হবে কলা কিনতে। আমি বারান্দায় বসলাম। একটু পরে গিন্নি খাবার নিয়ে আসে। কাশিম খুব তৃপ্তি করে খাবার খায়। গিন্নি, আমি মাঠে গেলাম, বেশ কিছু কলা কিনতে হবে। আমার ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। আচ্ছা, বেশ, যাও, তবে একটু তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে। ঠিক আছে গিন্নি, চেষ্টা করব। এই বলে কাশিম তার ভ্যানটি নিয়ে মাঠে চলে আসে। সে গিয়ে দেখে রানা আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। কি গো কাশেম ভাই, আসতে এত দেরি করলে যে? সে আর বলো না বাবু, গিন্নি রান্না করতে বড্ড দেরি করে ফেলেছিল। সে যাই হোক, তুমি দেখো কতগুলো কলা কাটার মতন হয়েছে। এরপর কাশিম রানার জমি থেকে কলা কেটে নিয়ে বাড়িতে চলে আসে। কই গো গিন্নি, এক গ্লাস পানি দাও। হ্যাঁ গো, এই নাও পানি। তুমি তো গরমে ঘেমে গেছো, বারান্দায় এসে বসো, আমি বাতাস করে দিই। না গো গিন্নি, এখন আর বসার সময় নাই। আমি পুকুর থেকে স্নান করে আসি। তুমি কয়টা ভাত বেড়ে রাখো, আমি এসে খাওয়া দাওয়া করে কলাগুলো মহাজনের বাড়িতে দিয়ে আসতে হবে। এরপর কাশিম গোসল করে এসে খাওয়া দাওয়া শেষ করে কলাগুলো নিয়ে তার মহাজন সুমনের বাড়ি যায়। সুমন ভাই, সুমন ভাই, বাড়িতে আছো? কি রে কাশেম, তুই এই অবেলা করে কি মনে করে আসলি? না, তেমন কিছু না, কিছু কলা নিয়ে এসেছিলাম আর কি। ঠিক আছে, কলাগুলো কাটারি ঘরে রেখে চলে যা। বলছিলাম সুমন ভাই, আমার কাছে তো টাকা কড়ি তেমন নাই, আর লোকজনদের থেকেও তো কলা বাকি করে নিয়ে এসেছি। প্রায় 1 মাস হয়ে গেল, আপনি কোনো টাকা পয়সা দেন না। লোকজন তো আর শুনছে না, কিছু টাকা দেন আমাকে। এবারের কলার ব্যবসায় অনেক লোকসান হয়েছে রে তো। আর কিছুদিন লোকজনদের একটু ঠেকা, আমি সপ্তাহ দুয়েক পরে সব টাকা একেবারে পরিশোধ করে দেব। কাশিম আর কোনো কথা না বলে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে গফুর নামের একজন লোক কাশিমের বাড়িতে আসে। কাশেম, বাড়িতে আছিস? কোথায় ঘরের কোণে লুকিয়ে আছিস? বেরিয়ে আয়। কি হয়েছে গফুর ভাই? সকাল সকাল আমার বাড়িতে এসে এমন চেঁচামেচি শুরু করেছো কেন? চেঁচামেচি করবো না তো করবো কি? তোর মহাজন, ওই যে সুমন বেটা, ও তো পালিয়ে গেছে।
গ্রামের অর্ধেকের বেশি লোক ওর কাছে টাকা পাবে। আর তুইও তো গ্রামের অনেক লোকের কাছ থেকে কলা বাকি করে তাদের টাকা না দিয়ে ছল ছাতুরি শুরু করেছিস। কালকের মধ্যে আমাদের সব কলার টাকা পরিশোধ না করলে তোকে আমরা ভিটে বাড়ি ছাড়া করব, এই শুনে রাখ। সে কি দাদা, আমি তো এসবের কিছুই জানি না। আর সুমন পালিয়েছে মানে? আমি তো গ্রামের মানুষের থেকে কলা নিয়ে তাকে দিয়েছি, তার কাছে তো আমার অনেক টাকা পাও না। আমি অত শত জানি না। তুই কালকের মধ্যে সবার টাকা না দিলে তোকে আমরা গ্রাম ছাড়া করব। এদিকে কাশেম চলে যায় সুমনকে খুঁজতে। সারাদিন খোঁজাখুঁজি করে সে সুমনকে না পেয়ে রাতে বাড়িতে চলে আসে। কি করি গিন্নি বলো তো? চিন্তায় চিন্তায় আমার মাথা যে আর কোনো কাজ করছে না। এতগুলো টাকা কিভাবে পরিশোধ করব? টাকাগুলো পরিশোধ না করতে পারলে যে লোকজন আমাকে গ্রাম ছাড়া করবে। ওসব তুমি একদম চিন্তা করো না, আমাদের মাঠের জমিটা বিক্রি করে লোকজনের টাকা পরিশোধ করে দেওয়া যাবে। কিন্তু এইটুকুই তো আমাদের শেষ সম্বল। জমিটাও যদি হারিয়ে যায় তাহলে সংসার চালাবো কি করে বলো? ঠিকই কোনো একটা ব্যবস্থা করে দেবেন, তুমি না চিন্তা করে ঘুমাও। পরের দিন কাশেম তার মাঠের জমি বিক্রি করে সব পাওনাদারদের টাকা পরিশোধ করে দেয়। হঠাৎ করে কি সর্বনাশ হয়ে গেল আমাদের! আমাদের শেষ সম্বল ওই জমিটুকু, সেটাও হাত ছাড়া হতে গেল। এখন কি করে সংসার চালাবো বলো? ওসব নিয়ে তুমি চিন্তা করো না, বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে কাশেম ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গোসল করতে গিয়ে দেখে সেখানে মস্ত বড় একটা কলা গাছ। আরে এ কি! এ পুকুর পাড়ে এত বড় কলা গাছ কি করে হলো? কালকে দুপুর বেলা গোসল করার সময়ও কোনো গাছ দেখলাম না। হঠাৎ করে এত বড় গাছ কিভাবে হলো? গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি এসে দেখে যাও। কি হয়েছে, এত ডাকাডাকি করছো যে? তাকিয়ে দেখো, পুকুর পাড়ে কত বড় কলা গাছ হয়েছে। শুধু কলা গাছে না, দেখো কত বড় কলার কাঁদি পড়েছে। এত বড় কলার কাঁদি আমি তো জীবনেও দেখিনি। কিন্তু হঠাৎ করে এত বড় কলা গাছ আসলো কি করে? আরে বাস, আমার তো বিশ্বাসই হচ্ছে না বুড়িমার কথা এভাবে সত্যি হয়ে গেল। কি রে বাবা, তুই হঠাৎ করে নানা বাড়ি থেকে চলে আসলি যে? আর এইসব কি বলছিস? বুড়িমার কথা সত্য হয়ে গেল মানে? কিছুদিন আগে পাঠশালায় যেতে আমার এক বুড়িমার সাথে দেখা হয়েছিল। সে খুবই ক্ষুধায় ছিল, তাই আমি তাকে কিছু খাবার খেতে দিয়েছিলাম। সে খাবারগুলো খাওয়ার পরে আমাকে একটা কলার বীজ দিয়েছিল আর বলেছিল বীজটি পুকুর পাড়ে লাগিয়ে রাখতে। কিন্তু তুই এসব কথা আগে আমাদের বলিসনি কেন? আমি তো বীজটি লাগিয়ে নানু বাড়িতে চলে গিয়েছিলাম, ভেবেছিলাম এসে তোমাদের সব কিছু বলবো। কিন্তু দেখো, আমি আস্তে আস্তে কত বড় গাছ হয়ে গেছে। বুড়িমা আরও বলেছিলেন এই গাছের কলা কখনো শেষ হবে না। এই গাছের কলা কেটে নিলে পরের দিন আবারও এক কাঁদি কলা হবে। বুঝলে গিন্নি, ছেলেটার মাথাটা মনে হয় একদমই গেছে। এক গাছে কোনোদিন বারবার কলা ধরে? আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, এই কলার কাঁদিটা কেটে নাও, তারপর কাল সকালে এসে দেখবে আবার কলা হয় কিনা। তবে তাই হোক, দেখি কি করে এক গাছে বারবার কলা হয়। এরপর কাশেম কলাটি কেটে নিয়ে যায়। পরের দিন সকালে কাশেম আবারও পুকুর পাড়ে এসে দেখে গাছে আরো এক কাঁদি কলা হয়েছে। এরপর থেকে কাশেম প্রতিদিন গাছ থেকে এক কাঁদি করে কলা কেটে বাজারে বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।